পরবর্তী উদাহরণ হচ্ছে তোমার বৃত্ত। এতক্ষণ তো সরল রেখা নিয়ে অনেক কিছু পড়াশোনা করলাম, যে হচ্ছে তোমার একটা লেখচিত্রে সরল রেখা কেমন হয়, বৃত্ত তো থাকে। তো এখন আমরা পড়াশোনা করবো বৃত্তটা, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ম্যাথে রেগুলার কোশ্চেন থাকে। তো বৃত্তের সমীকরণটাকে বুঝতে হবে, সমীকরণটা কিরকম হয়। বৃত্তের সমীকরণ সবসময় স্কয়ার থাকে, ঠিক আছে, কি থাকে, স্কয়ার থাকে। তো স্কয়ার কি থাকে এরকম, যে মূল বিন্দুতে যদি কেন্দ্র হয়, মূল বিন্দুতে যদি কেন্দ্র হয় তাহলে এক্স আর ওয়াই এর কোনো সহগ থাকবে না, এক্স আর ওয়াই এর কোনো সহগ থাকবে না। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটির কেন্দ্র মূল বিন্দুতে, যখন দেখবা এক্স এর কোনো সহগ নাই, ওয়াই এর কোনো সহগ নাই, তখন বুঝতে হবে এদের কেন্দ্র কোথায়, মূল বিন্দুতে রয়েছে। আর হচ্ছে ওদের তোমার ব্যাসার্ধ। মূল বিন্দুতে যদি হয় তাহলে এক্স এর কোনো সহগ থাকবে না, ওয়াই এর সহগ না। বারবার বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মূল বিন্দুর কেন্দ্রে এক্স ওয়াই এর কোনো সহগ থাকবে না, কোনো সহগ থাকবে না, কেন্দ্র 0 0, ঠিক আছে। সাধারণ কেন্দ্র থাকে, সাধারণ কেন্দ্রে হচ্ছে তোমার এই দেখো এক্স মাইনাস এইচ, ওয়াই মাইনাস কে, এই যে কেন্দ্র হচ্ছে এইচ আর কে, মানে এক্স এর সাথে কিছু নাই, ওয়াই এর সাথে যখন কিছু নাই তখন হচ্ছে তোমার এর কেন্দ্র 0 0 তে। যখন এক্স এর সাথে এইচ আছে, ওয়াই এর সাথে কে আছে, তখন কেন্দ্র এইচ আর কে। আর সাধারণ সমীকরণ হচ্ছে বৃত্তের এইটা, সবচেয়ে কমন সমীকরণ, যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx মাইনাস 2fy প্লাস c, ঠিক আছে। তো কেন্দ্র হচ্ছে মাইনাস জি আর মাইনাস এ, মাইনাস জি কোনটা ধরতে পারতেছো এই জায়গায়, সমীকরণ থেকে সবকিছু পাওয়া যায়, একটা সমীকরণ থেকে সবকিছু পাওয়া যায় ওদের। দেখো এই যে বৃত্তটা, এটা সমীকরণ কিরকম, এটা সমীকরণ হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ। আর এই বৃত্তের সমীকরণটা কিরকম, এই সমীকরণ হচ্ছে তোমার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর হচ্ছে সবসময় ব্যাসার্ধ, আর হচ্ছে এইটার ব্যাসার্ধ হচ্ছে আর। তো এইটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ, ঠিক আছে। এখন ব্যাসার্ধ বের করার নিয়ম, যে সাধারণ সমীকরণ থেকে যে কোশ্চেন গুলো আসে, এইটা দেওয়া থাকে মাঝে মাঝে, এটা দেওয়া থাকলে বলে তোমার এদের মূল বিন্দু কোনটা, মানে কেন্দ্র কোনটা, কেন্দ্র কোনটা আর ব্যাসার্ধ কোনটা, এই দুটো কোশ্চেন থাকতে পারে। তো যখনই কেন্দ্র চাইবে, কেন্দ্র চাইতেছে মানে তোমার এই যে জিনিসটা কাজটা করবে, এই দুইটা খুঁজে বের করতে হবে, যে এই ফরম্যাটে আগে সাজাইতে হবে। যে তোমাদের পরীক্ষার কোশ্চেন নরমালি এই ফরম্যাটেই থাকবে, তোমরা খুঁজে বের করবে এখানে কি আছে। ধরো এখানে আছে, মনে করো যে 30x একটা মান আছে, 30x, আর এখানে আছে তোমার 20y এরকম মান আছে, ঠিক আছে। তখন তোমাদের কি করতে হবে, এই যে 2gx না, 2gx বানাইতে হবে। 2gx বানাইতে গেলে তুমি যদি 30x দেওয়া থাকে, 30x দেওয়া, সরি তোমার মনে করো 30x আছে আর মাইনাস 20y আছে, ঠিক আছে। তখন তোমার এই ফরম্যাটটা তো বানাইতে হবে, তাই তো। এই ফরম্যাটটা বানানোর জন্য তোমার কি করতে হবে, ফরম্যাটটা বানাইতে গেলে তোমার 2gx মানে 2 ইন্টু 15 ইন্টু x, তখন এই 2gx ফরম্যাটেও আসছে, ঠিক আছে। আবার আর এইটা কোন ফরম্যাটে আছে, এটা মাইনাস আছে, তাই না, মাইনাস 2 ইন্টু তোমার 10 ইন্টু y, এই ফরম্যাটে আছে। এখন দেখো আসলে তাহলে কেন্দ্র কোনটা হবে, তোমাদের মনে হইতে পারে যে 15 আর 10 তো তাইলে কেন্দ্র, আগে মাইনাস দিয়ে দিলে তো হয়ে গেল, কিন্তু আসলে হবে না বাবা। কারণ হচ্ছে দেখো এই যে 20 এর আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটারে তোমার মিনিমাইজ করতে হবে। এই মাইনাসটারে মিনিমাইজ করার জন্য যেটা করতে হবে, এই সাইনটা চেঞ্জ করে দিতে হবে। এখন পাইলাম কত আমরা, জি আর ও এফ এর মান 15 আর মাইনাস 10, এই দুইটা মান পাইছি না, এই দুইটা মান, এই দুইটার মানের সাইন যাবে উল্টায়, তাইলে জি হবে তোমার মাইনাস 15 আর মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস মনে করে যে 10, এইটা হবে তোমার বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র যদি পাও তাহলে হচ্ছে তোমার ব্যাসার্ধ বের করা খুবই সহজ, দুই কেন্দ্রের স্কয়ার করে মাইনাস সি রুট করে দিলে ব্যাসার্ধ পাওয়া যায়, এটা হচ্ছে তোমার আর, ঠিক আছে, রেডিয়াস। এখন এটা যদি ব্যাস থাকে, ঠিক আছে, ব্যাস রূপে থাকলে বৃত্তের সমীকরণ কিরকম হবে, এই যে এটা হচ্ছে এরকম। আর অক্ষ কর্তৃক খণ্ডিত অংশ, এই ছোট ছোট সূত্রগুলো থেকে অনেক অনেক কোশ্চেন থাকে, এটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি কোনো মানে বলে যে কোন একটা বৃত্তকে এরকম একটা কেন্দ্র দিয়ে দিছে, তারপরে বৃত্তটাকে তোমার একটা সমীকরণ দিয়ে দিছে আর কি, এরকম একটা সমীকরণ দিছে, এই যে এই সমীকরণটা দেওয়া আছে। সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তারপরে হচ্ছে তোমার প্লাস 2fy মাইনাস সি। ঠিক আছে, এই তো, হ্যাঁ সরি মাইনাস না, প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটা দেওয়া আছে, ঠিক আছে। এখন বলতেছে এক্স অক্ষ, এই বৃত্ত এক্স অক্ষের খণ্ডিতাংশ কতটুকু কাটতে পারবে এক্স অক্ষ থেকে। তখন তোমার এই যে জি এর মানটা খুঁজে না এখানে বসা দিতে হবে, সি এর মানটা খুঁজে না এখানে বসা দিতে হবে। আবার ওয়াই অক্ষ মানে এই উলম্ব অক্ষ, ওয়াই অক্ষ আর এক্স অক্ষের কতটুকু, ধরো এটা হচ্ছে ওই বৃত্তটা, এই অংশটুকু কতটুকু, এই অংশটুকু হচ্ছে তোমার এই অংশটুকু হচ্ছে তোমার এই যে এই সূত্র। আবার যদি বলো এই অংশটুকু কোনটুকু, ধরো এই যে এটা এই দিক দিয়েও ভাগ কাটছে, ঠিক আছে। তো বললো যে এই যে এই অংশটুকু কতটুকু, এই অংশটুকু হচ্ছে যে এইটা, ঠিক আছে। তো একটা বৃত্ত সুন্দরভাবে চিত্রটা আঁকি, তাহলে ইজিলি বুঝতে পারবা। ধরো এই যে সমীকরণ, এই সমীকরণের বৃত্ত হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। এটা হচ্ছে এই সমীকরণের বৃত্ত। যখন তোমার খণ্ডিতাংশের কথা বলবে, তোমার বুঝতে হবে যে এক্স অক্ষরে কোন কোন জায়গায় কাটতেছে। এক্স অক্ষরে এইটুকু কাটছে না, এইটুকু খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে এইটা। আবার তোমার বলতেছে ওয়াই অক্ষরেও তো কাটছে, ওয়াই অক্ষরে কাটছে কোনটুকু, এইটুকু। এইটার তোমার দৈর্ঘ্য হচ্ছে এই খণ্ডিতাংশ, এই সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে জি কোনটা আর এফ কোনটা বের করার সিস্টেম তো আমরা আগেই দেখছি একবার। এই যে দেখছি না কিভাবে তোমার এই যে জি আর এফ বের করবা। তো এরপরে আসতেছে অক্ষ স্পর্শ করার শর্ত, ঠিক আছে। অক্ষ স্পর্শ করার শর্ত হচ্ছে তোমার জি স্কয়ার সমান যদি সি হয় তাহলে ও এক্স অক্ষকে স্পর্শ করবে, আর ওয়াই মানে এফ স্কয়ার সমান সি হলে ও তোমার হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। এই যে দেখো এইরকম একটা চিত্র পাওয়া যাবে, ঠিক আছে। স্পর্শকের শর্ত হচ্ছে তোমার সি সমান এই যে এম, এই এম কি বলতো, যদি স্পর্শক কি হবে, স্পর্শক একটা সরলরেখা হবে অবশ্যই। ওই যে তোমার ওই প্রসঙ্গ ক্ষেত্রের মধ্যে একটা সরলরেখা হবে। তো স্পর্শক হইতে গেলে ওই সরলরেখার ঢাল হচ্ছে তোমার এই জায়গায় এম। যদি তোমার ওয়াই সমান এম এক্স প্লাস সি এরকম এই সরলরেখা হয়, ঠিক আছে, ওইটা যদি ওই বিন্দুকে যায় ওই বৃত্তের যদি আশপাশে ছুঁয়ে যায়, তাইলে তোমার সি সমান এইটা হবে। আর হচ্ছে ব্যাসার্ধ, আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস বলে এটা ইংলিশে। আর হচ্ছে ব্যাসার্ধ, আর এম হচ্ছে কি, এম হইবে তোমার হচ্ছে ওই যে সরলরেখাটার ঢাল। আর সি তো সমীকরণের মধ্যেই থাকবে, ঠিক আছে। যখন এইটা মাইনে চলবে তখন হচ্ছে বুঝতে হবে যে ওইটা হচ্ছে ওই বৃত্তের স্পর্শক হবে। বিন্দুর অবস্থান, এইটা থেকে অনেক কোশ্চেন আছে। কোন একটা বিন্দু দিয়ে দেয়, বলে এই বিন্দুর অবস্থান ওই বৃত্তের কোথায়, বাইরে, ভিতরে নাকি উপরে, ঠিক আছে। উপরে বলতে আসলে এই যে দাগটার উপরে থাকার কথা বোঝায়। তো ওই সমীকরণে যদি তুমি x1 আর y1 যদি কোনটা বিন্দুর নাম বলে দেয়, ধরো মনে করো x1 আর y1, এই দুইটা বিন্দুর কথা বলছি, দুইটা বিন্দু যদি তুমি ওই সমীকরণের মধ্যে বসাও, ওইটার যদি তোমার সমাধান করার পরে যদি 0 পাও তাইলে হচ্ছে বাইরে। আর যদি জিরো এটা একটা জিনিস মিসিং হয়ে গেছে, এটা এরকম মানে 0 থেকে বেশি পাও, 0 থেকে যদি বড় হয়ে যায় তখন এর অবস্থান হবে বাইরে। আর যদি 0 সমান হয় তাহলে এর অবস্থান হবে ধরো এই জায়গায়। আর তোমার হচ্ছে যদি 0 থেকে ছোট হয় তাইলে বুঝতে হবে যে বৃত্তের মাঝখানে কোন একটা অবস্থান, ওই বিন্দুটার অবস্থান। এটা খুবই ইজি। তোমার আগে জাস্ট কত সমীকরণটার সমাধান করতে হবে। x আর 1 আর x এর জায়গায় ধরো যে সমীকরণটা থাকবে, ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। নরমালি এই সমীকরণের মধ্যেই এই কোশ্চেনটা আসে। তখন তোমার x1 x এর জায়গায় বসাবা, y1 y2 এর জায়গায় বসাবা, আর তো দেওয়াই থাকবে। এখন এর মানটা যদি তোমার 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে তোমার
এই যে ধরো যোগ বিয়োগ করার পরে দেখলো যে 0 থেকে বড় হয়েছে, তাহলে বুঝতে হবে ওই বিন্দুটা ওই বৃত্তের বাইরে অবস্থিত। আর যদি 0 সমান হয় তাহলে ওই ত্রিভুজের যে তোমার ওই বৃত্তের যে তোমার ইয়াটা আছে, পরিধিটা আছে, পরিধির উপরে কোনো একটা জায়গায় বিন্দুটা আছে। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে বুঝতে হবে বৃত্তের মধ্যেই ওই বিন্দুটা আছে, মাঝখানে, পরিধির মাঝখানে কোনো একটা জায়গায়। জ্যা এর দৈর্ঘ্য 2r² - d²। ডি হচ্ছে তোমার ওই জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব, লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। আর আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। এটা খুবই নরমাল কোশ্চেন, এটা তেমন একটা আসে না। স্পর্শকের সমীকরণ কোনটা? স্পর্শকের সমীকরণ হচ্ছে x(1 + y(1) = r²। স্পর্শকের দৈর্ঘ্যের সূত্রটা কি? এই দেখো পুরোটারে তোমার যে বিন্দুতে ছেদটা করতেছে, ঠিক আছে, ওই বিন্দুটা x আর y এর জায়গায় বসাই দেওয়া হয়েছে, তারপরে রুট করে দিছে। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? যে দুইটা বিন্দু x1 আর y1, এই দুইটা হচ্ছে তোমার বুঝো, যদি স্পর্শক হয়, স্পর্শ তো করবে, কোন একটা বিন্দুতে স্পর্শ করবে, ওই বিন্দুটা ওই বৃত্তে পরিচিত আছে, ঠিক আছে, ওই বিন্দুর মানটা তুমি x এ যদি বসাই দাও তাহলে রুট করলে পাই কি? স্পর্শকের দৈর্ঘ্য। আর সাধারণ জ্যা হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে দুইটা জ্যা, ঠিক আছে। ধরো মনে করো এই যে দুইটা বৃত্ত, ঠিক আছে, দুইটা বৃত্তের x1 y1 x2 y2, এটা সরল রেখা। এখন এই সরল রেখাটা দুইটা বৃত্তের মধ্যেই আছে, আর এর অবস্থা কিন্তু একটা কিন্তু সরল রেখা দুইটা বৃত্তের মধ্যে আছে। তখন যদি s1 আর s2 হয়, মানে দুইটা দৈর্ঘ্যর তোমার হচ্ছে এই যদি বিয়োগ করলে 0 পাওয়া যায়, মানে সমান হয়, এখানে s1 = s2। এই কারণেই কিন্তু s1 - s2 = 0 হয়েছে। যদি এই শর্ত মাইনে চলে তাহলে এদের সাধারণ জ্যা আছে, সাধারণ জ্যা হচ্ছে এইটি। আর স্পর্শক, একটা বৃত্তের কয় ধরনের স্পর্শক থাকতে পারে? দুইটা বৃত্তের কয়টা স্পর্শক থাকতে পারে, ঠিক আছে। ধরো এই c1 c2 r1 + r2, ধরো এই দেখো, যদি তোমার আমরা এইটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত ধরি, তাহলে স্পর্শক বাইরে দিয়ে স্পর্শ করতে পারে, ঠিক আছে। আর অন্তঃস্পর্শ করলে তোমার c1 c2 r1 - r2, বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ, ছেদ আর হচ্ছে দুজনের বাইরে অবস্থিত। সাধারণ স্পর্শক যদি বাইরে অবস্থিত হয়, একটা বৃত্ত আরেকটা বৃত্তের কোন জায়গায় অবস্থিত, ঠিক আছে। তো এই সূত্রটা তো তোমরা ওই যে বৃত্তের যে তোমার সমীকরণটা ছিল, ঠিক আছে, সমীকরণ আর কেন্দ্র দিয়ে শুধুমাত্র বের করতে পারবা যে দুইটা বৃত্ত একটা কোন জায়গায় অবস্থিত। বহিঃস্পর্শ মানে হচ্ছে তোমার বৃত্তটারে এই আশপাশের থেকে তোমার স্পর্শ করে দিতেছে। দেখো এক সাইডে স্পর্শ করে, তাহলে স্পর্শক থাকতে পারে হচ্ছে ওর, বহিঃস্পর্শ করলে 3টা স্পর্শক থাকতে পারে। স্পর্শক কোনটা হইতে পারে? এই জায়গা দিয়ে একটা যাবে, এই জায়গা দিয়ে একটা যাবে, আর এই যে একটা স্পর্শক, ঠিক আছে, দুইজনের সমাধান করতে একসাথে মিলাইতেছে। এটা হচ্ছে তোমার, দেখো এখানে চিত্রটা দেওয়া নাই। অন্তঃস্পর্শ মানে হচ্ছে তোমার ভিতরে আছে, তোমার ভিতরে আছে, যে তোমার এই যে একটা বৃত্ত আরেকটা বৃত্ত আছে এই জায়গায়, এইটারে বলে তোমার অন্তঃস্পর্শ করা, ঠিক আছে। এটা হচ্ছে ধরো r1 r2, তখন এই যে শর্ত, এই শর্তটা যদি মাইনে চলে তাহলে অন্তঃস্পর্শ করতেছে, যে দুইটা c1 c2 r1 - r2, এই শর্ত যদি মাইনে চলে তাহলে এইভাবে। এখন ওর স্পর্শক করা, ওর স্পর্শক হচ্ছে তোমার একটা, শুধুমাত্র এইখান দিয়ে যাবে, যেটা এটা হচ্ছে ওর একটা স্পর্শক, ঠিক আছে, মানে সাধারণ স্পর্শক আর কি। আর হচ্ছে সাধারণ স্পর্শক তো বুঝাই যায়, মানে দুইটা বৃত্তরই যে স্পর্শ করতেছে সে হচ্ছে তোমার সাধারণ স্পর্শক। এখন ব্যাপারটা বুঝো, তোমার যখন ছেদ করতেছে একটা বৃত্ত আরেকটা বৃত্তরে, যে তোমার এই একটা বৃত্ত আর এইভাবে ছেদ করতেছে, ঠিক আছে, তো ছেদ যখন করতেছে তখন স্পর্শক কয়টা থাকবে? এইখান দিয়ে একটা স্পর্শক থাকবে, এখান দিয়ে একটা স্পর্শক থাকবে, তাই না? দুইটা থাকবে, ছেদ করলে দুইটা থাকে। আর অন্তঃস্পর্শ হচ্ছে হলো তোমার 3টা, অন্তঃস্পর্শে একটা থাকে, তো তোমার দেখাইলাম। এখন তোমার বাইরে থাকলে কি হবে? যদি দুইটা থাকে বাইরে, একটা বাইরে থাকে, তখন ওর স্পর্শক থাকতে পারে টোটাল 4টা, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, আবার এরকম থাকতে পারে, ঠিক আছে, 4টা থাকতে পারে, 4টা স্পর্শক থাকতে পারে। সাধারণ স্পর্শক আর দুইটা বৃত্ত হয়ে যায়
স্পর্শ করে, আর একটা যদি ডিরেক্ট ভিতরে হয় ধরো এরকম, তাহলে ওদের কোনো স্পর্শকই নাই, মানে শূন্যটি, কোনো স্পর্শকই থাকবে না। তো এটার থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে যে বহিঃ স্পর্শ করলে কয়টা সাধারণ স্পর্শক থাকতে পারে, অন্তঃস্পর্শ করলে কয়টা সাধারণ থাকতে পারে। তো এইরকম কোশ্চেন পরীক্ষায় রেগুলার আসে। তোমরা আশা করি আসলে জিনিসগুলো বুঝতে পারছো যে যদি বাইরে থেকে 4টা, বহিঃস্পর্শ করলে 3টা, অন্তঃস্পর্শ করলে 1টা, ছেদ করলে 2টা, আর যদি একেবারে ভিতরে থাকে তাইলে কোনো সাধারণ স্পর্শকই থাকে না। তো এই ছিল আমাদের বৃত্ত অধ্যায়। তো বৃত্ত থেকে আর বাকি কোশ্চেন এবং বাকি ব্যাখ্যাগুলো তোমরা শীটের মধ্যে পাবা অ্যান্টিবায়োটিকের, প্লাস হচ্ছে তোমার নৈর্ব্যক্তিক আছে অনেকগুলো দেওয়া, নৈর্ব্যক্তিক গুলো সলভ করলে আশা করি তোমরা এই অধ্যায় থেকে আর যে কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা, কোনো সমস্যাই হবে না।